একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমাদের আজকের ভিডিওতে থাকছে লিটারারি ডিভাইস। অর্থাৎ তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো তারা কবিতা পড়তে গিয়ে দেখেছো বিভিন্ন রকমের ডিভাইস, লিটারারি ডিভাইস যেগুলোকে ফিগার অফ স্পিচ বলা হয়, সেগুলো তোমরা পাচ্ছ। সেই সঙ্গে ক্লাস 11-এ যারা পড়া শুরু করেছো তারাও এগুলো পাচ্ছ, স্যারেরা তোমাদের বলছেন, বা তোমরা হয়তো ভালো করে বিষয়টা বুঝতে পারছো না, বা যারা নিজেরা সেলফ স্টাডিজ করছো তাদের জন্য এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। কবিরা কবিতা লেখার সময় বা লেখকরা তাদের লেখনীর মধ্যে লেখন কৌশলকে তুলে ধরার জন্য বা লেখার মধ্যে একটা মাধুর্যতা আনার জন্য বিশেষ ধরনের রীতি বা বিশেষ উপায় অবলম্বন করে, সেগুলোই মূলত আমরা লিটারারি ডিভাইস বলতে পারি। আজকের ভিডিওতে আমরা বেশ কিছু লিটারারি ডিভাইস নিয়ে আলোচনা করব। প্রথমত সিমিলি। সিমিলি কি? সিমিলি ইজ এ কম্প্যারিজন। সিমিলি হলো এক বিশেষ ধরনের তুলনা, যার বাংলা হচ্ছে উপমা। বিটুইন টু ডিফারেন্ট থিংস, অর্থাৎ দুটো ভিন্ন বস্তুর মধ্যে তুলনা। ইউজিং ওয়ার্ডস লাইক অর অ্যাজ। এই ধরনের তুলনার ক্ষেত্রে আমরা লাইক এবং অ্যাজ এই কথাটা পাবো। যেমন আমরা উদাহরণ দিয়েছি, দেখো, হার স্মাইল ইজ অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সান। তার হাসির সঙ্গে সূর্যের উজ্জ্বলতার সঙ্গে তুলনা করা হয়েছে, যে তার হাসিটা সূর্যের মতোই ব্রাইট। সূর্যের ব্রাইটনেসের সঙ্গে তার হাসির ব্রাইটনেস অর্থাৎ উজ্জ্বলতাকে এখানে তুলনা করা হয়েছে। তুলনাটা অ্যাজ দিয়ে রয়েছে, সুতরাং এটাকে বলা হবে এক ধরনের সিমিলি। দ্য সিটি নাও ডোথ লাইক আ গার্মেন্ট। সিটি, শহর যেন পরিধান করে আছে একটা পোশাক। তাহলে শহর পোশাক পরিধান করে রয়েছে, শহরের সঙ্গে পোশাক পরিহিত একটা মেয়ের তিনি কিন্তু তুলনা করেছেন। এখানে লাইক দিয়ে তুলনাটা আছে বলে এটা সিমিলি। এটা ক্লাস 11-এ যারা সেমিস্টার 1-এ পড়ছো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবার দেখো, ক্লাস 12-এর আমরা ইউলিসিস থেকে একটা লাইন নিয়েছি তোমাদের জন্য। লাইনটা কি? টু ফলো নলেজ লাইক আ সিঙ্কিং স্টার। নলেজকে অর্থাৎ জ্ঞানকে ফলো করতে হবে কিভাবে? লাইক আ সিঙ্কিং স্টার, একটা ডুবন্ত তারার মতো। তাহলে এই নলেজের সঙ্গে সিঙ্কিং স্টারের তুলনা কি দিয়ে করা হয়েছে? দুটো আলাদা আলাদা বিষয়। দেখো, একটা নলেজ, একটা স্টার, তুলনা করা হয়েছে কি দিয়ে? লাইক দিয়ে। সুতরাং এটা হচ্ছে এক ধরনের সিমিলি। গট মাই পয়েন্ট? আচ্ছা, এরপরে দেখো আমরা চলে যাচ্ছি মেটাফোরে। মেটাফোর বাংলা অর্থ রূপক। এটা এক ধরনের ডিরেক্ট বা সরাসরি, আমরা বলতে পারি সরাসরি কম্প্যারিজন বিটুইন টু আনরিলেটেড থিংস। দুটো পরস্পর সম্পর্কবিহীন দুটো বিষয়ের মধ্যে যদি তুলনা করা বোঝায় তাহলে সেটা হয় মেটাফোর। এবং এক্ষেত্রে কিন্তু লাইক বা অ্যাজ এই ধরনের কথাগুলো দিয়ে কিন্তু তুলনাটা প্রকাশ করা হয় না। উদাহরণ দেখো, টাইম ইজ আ থিফ। সময়ের সঙ্গে থিপের, চোরের তুলনা করা হয়েছে। দেখো, টাইমের সঙ্গে চোরের কোনরূপ কোনো সম্পর্ক নেই, কিন্তু তুলনা করা হচ্ছে। তুলনাটার মধ্যে কোনো লাইক বা অ্যাজ এসব নেই, এটা এক ধরনের মেটাফোর। এরপরে দেখো, আমরা একটা লাইন নিয়েছি, রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট। অর্থাৎ রেইনবোর যে রং, কালার, 7টা কালারের সঙ্গে লাইট, সার্কেল অফ লাইট অর্থাৎ বৃত্তাকার আলোর ওই রঙের মধ্যে একটা তুলনা করা হয়েছে, সেজন্য এটা হচ্ছে একটা মেটাফোর। আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেলিং। আমি ট্রাভেলিং থেকে বিরতি নিতে পারি না। অর্থাৎ কবি যেন তার জীবনের সঙ্গে ট্রাভেলের একটা তুলনা করেছেন, সুতরাং এটা হয়ে যাবে একটা মেটাফোর। এরপরে পার্সনিফিকেশন, গিভিং হিউম্যান কোয়ালিটিস টু নন লিভিং বা নন হিউম্যান থিংস। অর্থাৎ জড়বস্তু বা প্রাণহীন বস্তুর সঙ্গে প্রাণহীন বস্তুকে মানুষের গুণাবলী দেওয়া হচ্ছে পার্সনিফিকেশন, যেটাকে ব্যক্তিত্ব, সত্তা আরোপ বা মানবীকরণ, এরকম বিভিন্ন রকম করে আমরা বাংলায় বলতে পারি। উদাহরণ,
দ্য উইন্ড হুইসপার্ড থ্রু দ্য ট্রিজ। উইন্ড মানে বাতাস, হুইসপার্ড মানে ফিস ফিস করলো থ্রু দ্য ট্রিজ, অর্থাৎ গাছেদের ফাঁক দিয়ে। তাহলে এখানে উইন্ডের সঙ্গে বাতাসের সঙ্গে দেখো, বাতাস নিচেদের প্রাণ নেই, মানে এটা পার্সন নয়, আর হুইসপার কে করে, পার্সন করে। সুতরাং এখানে একটা তুলনা করা হয়েছে। এই তুলনা বলতে এখানে দা উইন্ডের উপর মানুষের গুণাবলী আরোপ করা হয়েছে, তাই এটা এক ধরনের পার্সনিফিকেশন। দ্য সিটি নাও ডোন্ট লাইক এই গার্মেন্ট এয়ার। সিটি শহর যেন একটা পোশাক পরে আছে, পোশাক মানুষ পরে, পার্সন পরে। সুতরাং তুলনা করা হচ্ছে শহরের উপরে একটা কি করা হচ্ছে, একটা ব্যক্তিত্ব গুণ দেওয়া হচ্ছে। সুতরাং এটা হবে এক ধরনের পার্সনিফিকেশন। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্ট্রিপ দ্য রিভার গ্লাইডেড অ্যাট হিজ ওন সুইট উইল। এই সমস্ত লাইনগুলোর মধ্যে পার্সনিফিকেশন রয়েছে। আবার দেখো ইউলিসিস থেকে একটা লাইন, দ্য উইন্ডস মারমার, অর্থাৎ বাতাসের বিড়বিড় করা। আমরা জানি মারমার মানে সফট অ্যান্ড লো, অ্যাজ ইফ ইট হুইসপার, যেন এটা হুইসপার করলো, হুইসপার করা, বিড়বিড় করলো, ফিসফিস করলো। বাতাস কিন্তু ফিসফিস করতে পারে না। এখানে বাতাসের উপরে একটা মানুষের গুণাবলী আরোপ করা হচ্ছে, সুতরাং এটা হবে পার্সনিফিকেশন। 3 নম্বরে অনুপ্রাস, বা এটাকে বলা হয় তোমার অ্যালিটারেশন। যখন দেখা যায় কোনো শব্দের শুরুর লাইনগুলোর মধ্যে যখন আমরা লক্ষ্য করি যে কোনো একটা কনসোনেন্ট সাউন্ডকে, কোনো একটা কনসোনেন্ট লেটারকে বারবার উচ্চারণ করা হচ্ছে, তখন সেটা হয়ে যাবে তোমার এক ধরনের অ্যালিটারেশন। যেমন সি সেলস বাই দ্য সিসোর, অর্থাৎ সি সেলস এবং শিশুর প্রত্যেকটা শব্দ যেন এস দিয়ে শুরু হয়েছে এবং স সাউন্ডটা বারবার রিপিট হচ্ছে, সুতরাং এটা হবে অ্যালিটারেশন। তারপরে শিপ, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স, তারপর পরে কিন্তু স সাউন্ডটা আসছে। আবার টি সাউন্ডটা আমরা এখানে পাচ্ছি, টাওয়ার, টেম্পল, এটা এক ধরনের অ্যালিটারেশন। হাইপারবোল অর্থাৎ অতিশয়োক্তি, অর্থাৎ কোনো কিছুকে যখন একটু এক্সাজারেট করা হবে, বাড়িয়ে বলা হবে, অর্থাৎ বাস্তবের চেয়ে বেশি বলা হবে বা বেশি তুলে ধরা হবে, সেটাকে, যেটা আক্ষরিক অর্থে কখনোই সত্য নয় এমন কোনো বিষয় হলে সেটাকে বলা হবে হাইপারবোল। আমরা এক্সাম্পল দিয়ে বুঝি বিষয়টা। আই হ্যাভ টোল্ড ইউ আ মিলিয়ন টাইমস, আমি তোমাকে লক্ষাধিক বার বলেছি। তাহলে লক্ষাধিক বার বলা মানে একটু বাড়িয়ে বলছে। তোমাকে হাজার বার করে বললাম, হয়তো 3-4 বার 5 বার বলেছিল, কিন্তু বাড়িয়ে বলছে। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, বলছে এই পৃথিবীর নিজেকে সুন্দর করে দেখানোর মতো আর কিছু নেই। এখানে কবি উল্লেখ করতে চাইছেন যে পৃথিবীর সৌন্দর্যটা যেন এর চেয়ে আর সুন্দর হতে পারে না। যে সময় তিনি দেখছেন সে সময় থেকে হয়তো আর সময় এর থেকে সুন্দর হতে পারে না, এমনটা মনে হয়েছে, অর্থাৎ তিনি বাড়িয়ে বলেছেন। নেভার ডিড দ্য সান মোর বিউটিফুল স্ট্রিপ, এখানেও তিনি বাড়িয়ে বলছেন যে সূর্য এত সুন্দরভাবে আর কখনো কিরণ দেয়নি। নেভার স আই নেভার ফেল্ট। আমরা যদি ইউলিসিসের একটা লাইন পড়ি, আই অ্যাম বিকাম এ ম্যান, আমি একটা মানুষে পরিণত হয়েছি। তার মানে তিনি এখানে অতিরঞ্জিত করছেন, অর্থাৎ নিজেকে তিনি কিংবদন্তি হিসাবে নিজেকে তিনি কি করছেন, দেখানোর জন্য তিনি নিজেকে অতিরঞ্জিত করে বলছেন। যদি বলি আই অ্যাম এ অমুক, মানে আমি নিজেকে ওর জায়গায় দেখাতে চাইছি, মানে আমি বাড়িয়ে বলছি। এরপরে অক্সিমোরনের ক্ষেত্রে দেখো, দুটো বিপরীত আইডিয়া বা দুটো বিপরীত শব্দ যখন পাশাপাশি থাকে বা একই বাক্যের মধ্যে ব্যবহৃত হয়, তখন সেটাকে বলা হয় অক্সিমোরন। যেমন ইট ইজ এ ডিফিনিং সাইলেন্স, ডিফিনিং মানে হচ্ছে কর্ণভেদী, সাইলেন্স মানে আমরা জানি নীরবতা, তাহলে যেটা কর্ণভেদী সেটা আমরা জানি যে প্রচন্ড সাউন্ডকে বোঝানো হচ্ছে, এদিকে সাইলেন্স, দুটো বিপরীত জিনিস। আবার দেখো ওয়াল দ্যাট মাইটি হার্ট হচ্ছে অ্যাক্টিভ বিষয়, সক্রিয় বিষয়। ইজ লাইং স্টিল, এখনো শুয়ে রয়েছে। লাইং স্টিল, স্থির ভাবে, একবার বোঝাচ্ছে সচলতাকে, একবার বোঝাচ্ছে অচল অবস্থাকে। সুতরাং এটা দুটো বিপরীত আইডিয়া পাশাপাশি আছে, এটাকে বলা হবে অক্সিমোরন। এরপরে অনোম্যাটোপিয়াটা
উদাহরণগুলো আমরা পরে তোমাদের প্রত্যেকটা বই থেকে আমরা বের করে বলবো। তো এখানে অনোম্যাটোপিয়ার ক্ষেত্রে দেখো, দ্য বিজ বাজ ইন দ্য গার্ডেন। অনোম্যাটোপিয়া মানে হচ্ছে এই যে ধন্যাত্মক শব্দ, মানে ঝনঝন, টন টন, পন পন, এই ধরনের যে শব্দ, এরকম একটা ন্যাচারাল সাউন্ড আমরা শুনতে পাবো, অনুকরণ পাওয়া যাবে ওই সাউন্ডটা। যেমন দ্য বিজ বাজ ইন দ্য গার্ডেন। বাজ মানে হচ্ছে গুঞ্জন করা, গুনগুন করা, ঠিক আছে? তো বা ভোঁ ভোঁ করা, ভোঁ ভোঁ একই বিষয়। দেখো ভোঁ ভোঁ দুটো পরপর আসছে, এটাকে বলা হয় অনোম্যাটোপিয়া। আমরা যদি ইউলিসিসের একটা লাইন আমরা যদি দেখতে চাই, তাহলে আমরা কিন্তু স্পষ্ট রূপে একটা লাইন পাবো। দেখবে ফার্স্ট স্ট্যান্জাতে রয়েছে, ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ড্রি ট্রয়। ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ড্রি ট্রয়। এই যে লাইনটা, এর মধ্যে দেখো রিঙ্গিং বলে দিয়েছে, অর্থাৎ ঝংকার তুলছে, মানে এখানে একটা সাউন্ড, ন্যাচারাল একটা সাউন্ডের ব্যাপার আছে, সুতরাং এটাকে বলা হবে অনোম্যাটোপিয়া। আয়রনির ক্ষেত্রে তোমাদের তেমন কিছু নেই আয়রনির ক্ষেত্রে, তাই আমি ওই জায়গাটা স্কিপ করে গেলাম আপাতত এখনকার মতো। এবারে দেখো অ্যাপোস্ট্রফে যখন আমরা দেখব কোনো অনুপস্থিত বা কোনো কাল্পনিক বা কোনো জড় বস্তুকে সম্বোধন করে কিছু বলা হবে, তখন সেটা হয়ে যাবে অ্যাপোস্ট্রফে। এখন আমরা যদি দেখি ও বা ও ডিয়ার বা ডিয়ার, এভাবে তারপরে যদি একটা আমরা এই নোট অফ এক্সক্লেমেশন মার্ক পাই, তখন সেটা হয়ে যায় এক ধরনের অ্যাপোস্ট্রফি। এবং এখানে দেখো ও ডেথ, হোয়ার ইজ দ্য স্ট্রিং। ও ডেথ, তোমার স্ট্রিংটা কোথায়, অর্থাৎ যেন ডেথকে যেন এখানে ডেকে বলছে। ডিয়ার গড, দ্য ভেরি হাউস সিমস অ্যাসলিপ, এখানে যেন ঈশ্বরকে ডেকে বলছে, সুতরাং এটা হয়ে যাবে কি অ্যাপোস্ট্রফি। এরপর দেখো হাইপার ব্যাটন বা ইনভার্জন। এই বিষয়টা কি, যখন ওয়ার্ডস আর ইউজড ইন আনইউজুয়াল গ্রামাটিক্যাল ওয়ার্ডার, যখন শব্দগুলো, একটা বাক্যের শব্দগুলো যখন গ্রামাটিক্যাল ওয়ার্ডারে হবে না, তখন সেটা হবে তোমার কি, তখন সেটা হয়ে যাবে হাইপার ব্যাটন বা ইনভার্জন। গ্রামাটিক্যাল ওয়ার্ডার বলতে আমরা জানি সাবজেক্টের পরে সাধারণত ভার্ব বসে, তারপরে আমরা জানি অবজেক্ট বসে, তারপরে অন্যান্য শব্দগুলো তোমার ম্যানার বসে, জায়গা, সময়, এরকম বসে। কিন্তু এরকম করে না বসে ওলট পালট হয়ে বসবে। যেমন দেখো উদাহরণ, নেভার উইল আই ফরগেট ইউ। এই লাইনটা অ্যাকচুয়ালি হতো কি, যে আই উইল নেভার ফরগেট ইউ না বলে বলেছে নেভার উইল আই ফরগেট ইউ, অর্থাৎ একটু জোর দিয়ে, একটু স্ট্রেস দিয়ে বলতে চেয়েছে, তাই না? তাহলে এই ধরনের বিষয়গুলো, যেমন আয়ের পরে উইল বসতো, ভার্বের প্যাটার্নটাকে, সেন্টেন্সের প্যাটার্নটাকে এখানে লঙ্ঘন করা হয়েছে, সুতরাং এটা হবে একটা তোমার হাইপার ব্যাটন। আবার দেখো, বাট গ্যালান্টলি দ্য জায়েন্ট উইয়ার্স দ্য স্কার্স। গ্যালান্টলি দ্য জায়েন্ট উইয়ার্স, এখানে কি হবে, দ্য জায়েন্ট উইয়ার্স দ্য স্কার্ফ গ্যালান্টলি, এরকম কিন্তু লাইনটা হতো। আমার ক্যাজুয়াল ট্রিতে একটা লাইন আছে ক্লাস 12 এর, সেখানে লেখা আছে হোয়ার অন অল ডে আর গ্যাদার্ড বার্ড অ্যান্ড বি। হোয়ার অন অল ডে আর গ্যাদার্ড, অল ডে আর তো ডে তো আর গ্যাদার করছে না, তাহলে এখানে হতো বার্ড অ্যান্ড বি আর গ্যাদার্ড অল ডে, এরকমটা হতো। অর্থাৎ এখানে সেন্টেন্সের প্যাটার্নটাকে কিন্তু লঙ্ঘন করা হয়েছে। এবং এই ধরনের যে তোমার ফিগার অফ স্পিচ, সেটাকে বলা হবে ইনভার্জন বা হাইপার ব্যাটন। আগামী ক্লাসে আমরা অ্যানাফোরা, প্যারাডক্স, সিনেকডকে, এনজাম্বেন, অ্যান্টিথেসিস, রিপিটেশন, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এইগুলো মূলত ক্লাস 12 এর জন্য গুরুত্বপূর্ণ, তাই 11 এর ছেলেমেয়েরা না দেখলেও হবে। বাট ফার্স্ট পার্টটা তোমাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ ছিল, পরবর্তী পার্টটা শুধুমাত্র ক্লাস 12 এর জন্য আমি আগাম বলে রাখলাম। আগামী দিন তোমরা এই ভিডিওটা পেয়ে যাবে। তোমাদের প্রত্যেককে শুভকামনা রইল, তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। ধন্যবাদ সকলকে।